যখন রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দিতে পারেননি, তারা নিজেরাই দেশবাসীকে অরক্ষিত রেখে পাশের দেশে পালিয়ে গিয়েছেন, সেই সময় মাঠে নেমেছে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাহসী সৈনিকেরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। তিনি বাইরে একটু দাঁড়াও হোল্ড ইউর টান প্লিজ প্লিজ প্লিজ। যখন প্রয়োজন ছিল এই হারমান বাহিনীকে পথে প্রান্তরে মোকাবিলা করা, রাজনীতিবিদরা কোনো দিক নির্দেশনা দেন, সেই সময় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বীর সৈনিকরা মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে বিদ্রোহ করে 5টি ক্যান্টনমেন্টে সৈনিকেরা এবং ইপিআর বাহিনী বিদ্রোহ করে এবং মেজর জিয়াউর রহমান প্রথম ব্যক্তি যিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। এই কথাটি রাজনৈতিক নেতারা স্বীকৃতি দিতে চায় না। তারা যে কলকাতা এবং আগরতলায় ঘুমিয়েছিলেন, এটাই নাকি তাদের সবচেয়ে বড় সার্ভিস। জীবন শহরের কাছে প্রিয়। এই যে গ্রামে গঞ্জের নিরীহ ছাত্ররা ইস্ট বেঙ্গল রেজিমেন্টের তরুণ অফিসার এবং সৈনিক বৃন্দ জীবন বিপন্ন করে দেশের স্বাধীনতার জন্য যে যুদ্ধ অংশগ্রহণ করেছেন, সেটিকে জনগণকে সার্ভিস দেওয়ার জন্য, একটি মুক্ত স্বাধীন দেশ গ্রহণ করার জন্য, এটিকে যদি শিক্ষিত না দেন তাহলে কি ধরনের রাজনীতি তারা আপনারা বুঝতে পারেন। স্বাধীনতার অপমানিত পরে দেখা গেল যে রণাঙ্গনে যারা জীবন বিপন্ন করে যুদ্ধ করেছে তাদের কোনো স্বীকৃতি নাই। এবং এই তৎকালীন আওয়ামী সরকারের প্রথম টার্গেট হলো যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন মেজর জিয়াউর রহমান, তাকে সুপারসিড করা হলো একজন জুনিয়র সেনা কর্মকর্তার অধীনে, তাকে সেনাবাহিনীর উপপ্রধান রূপে নিয়োগ দেওয়া হলো। আমরা অনেকে ভেবেছিলাম যে তিনি চাকরি ছেড়ে চলে যাবেন। জুনিয়র আন্ডারে চাকরি করা অত্যন্ত কঠিন যে কোনো প্রফেশনে। কর্নেল আকবর হোসেন তৃতীয় ইস্ট বেঙ্গলের একজন সেনা কর্মকর্তা ছিলেন, পরবর্তীকালে রাজনীতিতে এসে বিএনপি সরকারের মন্ত্রীও ছিলেন। তিনি স্বাধীনতার অপকৃত পরে 72 সালে আর্মি থেকে রিজাইন করলেন এবং তিনি মাঝে মাঝে এসে আমি 72 এবং আমি 73 এবং 74 এই 2 বছরের 1.5 বছরই আমি তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান সেনাবাহিনীর উপপ্রধান তার একান্ত সচিব ছিলাম। কর্নেল আকবর দেখি 2 দিন পরে পরে আসে আর জেনারেল জিয়াকে বলে, স্যার এখান থেকে রিজাইন দিয়ে দেন, আসেন আমরা রাজনীতি করি। উনি ইউপিপিতে জয়েন করেছেন, সেখানকার ভাইস প্রেসিডেন্ট। তো এই আমার সামনে তিনি এইসব পরামর্শ দিচ্ছেন। জেনারেল জিয়া অসীম ধৈর্য, তিনি বলেন আচ্ছা দেখি আরো দেখি। আমরা যখন ধরে নিয়েছি এই সরকারের আমলে তার আর কোনো পদোন্নতি হবে না, স্বাধীনতার ঘোষক হিসাবে তার কোনো পুরস্কার তার ভাগ্যে নেই, কিছুদিন পরে এই 2-1 বছরের পরে দেখা গেল যে তার অসীম ধৈর্য বিজয়ী হয়েছে, দেশ দুঃশাসন মুক্ত হয়েছে এবং জনগণ 7 নভেম্বরের বিপ্লবের মাধ্যমে আমার জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছেন। আমি তার একান্ত সচিব হিসাবে লক্ষ্য করেছি কোন পজিশনে যাওয়ার জন্য তিনি কখনো চেষ্টা করেন নাই। আল্লাহর উপরে ছিল অসীম বিশ্বাস, তিনি অপেক্ষা করেছিলেন, ধৈর্য ধারণ করেছিলেন। আমাদের ধর্মগ্রন্থেই আছে যে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। সুতরাং আল্লাহ তাআলাই তার পথে সকল বাধা সরিয়ে দিয়েছেন। এখন আমরা অনেকেই ভেবেছিলাম এই শেখ হাসিনার শাসন না জানি কত বছর থাকে। এই মঞ্চে এখানে দাঁড়িয়ে আমি 6 মাস আগে বলেছিলাম, ক্ষুদ্র রাজনৈতিক কর্মী, তবুও আমার মুখ থেকে বের হয়েছিল যে শেখ হাসিনার শাসন যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সভ্যতার ইতিহাস মিথ্যা হয়ে যাবে। এই যে যুগ যুগ ধরে মানুষ নিজ চেষ্টার ফলে সভ্যতার যে পরিক্রমণ, এই যে এক স্তর থেকে অন্য স্তরে আমরা উন্নীত হয়েছি, সবই মিথ্যা হয়ে যাবে যদি দুঃশাসন যদি দীর্ঘকাল স্থায়িত হয়। তার 1 মাসের মধ্যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের হস্তক্ষেপে এমন গজব তাদের উপরে নেমেছে, দেশ ছেড়ে পালাতে হয়েছে। এখন তাদের ধীরে ধীরে অস্তিত্ব বিলুপ হওয়ার অতিক্রম হয়েছে। এখন আমাদের করণীয় কি? আমরা অবশ্যই একটি নির্বাচিত সরকার দেখতে চাই। আমাদের এই মুহূর্তে করণীয় শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করা, তার মতো সৎ দেশপ্রেমিক হওয়া। আমাদের এই দলের উপরে কোন ধরনের কলঙ্ক যাতে না আসে, প্রত্যেকটি কর্মীকে নেতাকে সেই জন্য সজাগ থাকতে হবে। আমি আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে বলতে চাই
যত বড় নেতাই হোক দুর্নীতির অভিযোগ পেলে তাকে সাথে সাথে পরিষ্কার করে দেবেন। আমরা একজন দুজন ব্যক্তির জন্য আমাদের দেশ এবং জাতি এবং দলের ভাগ্যকে বিপর্যয়ের সামনে নিতে চাই না। জিয়ার আদর্শ সততা, তিনি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। তার প্রমাণ হলো মৃত্যুর পর তার ব্যাংকে 1000 টাকাও ছিল না। এই বিশাল দেশে তার কোনো জমি নাই, সকল ধরনের লোক লালসায় উঠতে দিয়েছিলেন। আর আজকে বিএনপির বিরুদ্ধে অনেকেই অপপ্রচারণা চালাচ্ছে। ইতিমধ্যে আমি পরশুদিন আমার এলাকায় গিয়েছিলাম ভোলাতে, ওখানে গিয়ে দেখি আমার জিপের সামনে যারা মোটরসাইকেল চালায় 500 মোটরসাইকেল, এবং এগুলো অধিকাংশ আমি চিনি না। 40 বছর রাজনীতি করে আমার সঙ্গীকে জিনিস তোমার ভাইয়েরা টাকা এদের তো কখন দেখি নাই, বলে এগুলো সব আগে আওয়ামী লীগ করতো, এখন এসে আমাদের গাড়ি মহলে সামিল হয়ে গিয়েছে। দূরে রাখুন তাদেরকে। আমরা যেহেতু হাসিনার পতন ঘটাতে পেরেছি, এই দেশকেও সমৃদ্ধির উচ্চ শিখরে এই বিএনপি এবং শহীদ জিয়াউর রহমানের দল নিয়ে যাবে। আমাদের শুধুমাত্র প্রয়োজন আমাদের নেতার আদর্শের উপর অবিচল আস্থা। সীমান্তে গন্ডগোল শুরু হয়ে গিয়েছে, ওখান থেকে সীমান্তরক্ষী বাহিনীর সহায়তা নিয়ে ভারতীয় নাগরিকরা আমার দেশে গাছ কেটে নিয়ে যায়, ফসল কেটে নিয়ে যায়। মনে আছে মুক্তিযুদ্ধ শেষ হয় নাই, একটি দীর্ঘস্থায়ী সংগ্রামের প্রস্তুতি আপনারা নেবেন। বিএনপি যদি দায়িত্ব পায়, আমরা আমাদের ছাত্রদেরকে ট্রেনিং দিয়ে যোদ্ধায় পরিণত করব। কম্পালসারি মিলিটারি ট্রেনিং দেওয়া হবে, কারণ এই দেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়ে পাশের দেশে আশ্রয় নেবে, দেশে বিশৃঙ্খলা করবে, অস্ত্র নিয়ে ঢুকে অপতৎপরতা চালাবে, তাকে আমরা বলিষ্ঠভাবে রুখে দাঁড়াবার জন্য জিয়ার সৈনিকদের প্রয়োজন। জিয়াউর রহমান দেশের এক দুঃসময় তিনি রাজপথে পাদক প্রদীপের আলো এসেছিলেন জনগণের জান মাল ইজ্জত রক্ষা করার জন্য। আজকে জিয়াউর রহমান নেই, তার দল বিএনপি এখনো আছে। জাতীয়তাবাদের পতাকা আমরা বহন করে চলেছি। আপনারা প্রস্তুত হন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য। জিয়াউর রহমান যেভাবে জীবন বিপন্ন করেছেন, আমরা জীবন বিপন্ন করে হলো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আর আমার শেষ কথা, শেষ লাইন, একটি ইন্টারিম সরকার ক্ষমতায় আসছে, আমরা আশা করি তারা নিরপেক্ষ থাকবেন। কিন্তু দেখা গেল যে তারা একটা কিংস পার্টি গড়ার উদ্যোগ নিয়েছেন। 21 বছরের ছেলে কিভাবে রাষ্ট্রপতি হবে, 21 বছর বয়সী কিভাবে প্রধানমন্ত্রী হবে? এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য এই যে বয়সীমা কমিয়ে দেওয়া হয়েছে, একটি দলকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য করা হয়েছে। কোনো আপত্তি নাই, জনগণ যদি এদেরকে বেছে নেয় 12 বছরের রাষ্ট্রপতিকে আমরা মেনে নেব, বাট হি হ্যাজ টু বি ইলেক্টেড বাই দি পিপল। কোন ধরনের বৈষম্য সরকার যাতে না করে, আমরা তাদের কাছে আশা জানাবো। ডক্টর ইউনূস আমাদের গর্ব, সারা বিশ্বে তার ব্যাপক পরিচিতি রয়েছে, আমরা তাকে সম্মান করি, তাকে সহযোগিতা করার জন্য আমরা সবাই প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু আপনি নিরপেক্ষ থাকবেন এবং শহীদ জিয়াউর রহমানের দল অতীত সকল সংগ্রামে 16 বছর সংগ্রামের মাধ্যমে এই অপশক্তিকে বিদায় করেছি, এই কথাটা সবসময় মনে রাখবেন। আপনাদের প্রধান কাজ হলো একটি নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা।